আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। ফুটবলের নতুন খবর এবং ফুটবলের ট্যাকটিক্যাল অ্যানালাইসিস নিয়ে আমি হাজির হয়েছি আজকে। এবং আজকে আমি ফুটবলের কোনো ট্যাকটিক্যাল বিশ্লেষণ করব না, শুধুমাত্র আজকে কিছু আপডেট আপনাদেরকে জানাবো। তার মধ্যে অন্যতম হচ্ছে কেভিন ডি ব্রুইনার ট্রান্সফার ফি। কেভিন ডি ব্রুইনার যে ট্রান্সফারটা হয়েছে, এটা আপনারা অনেকে হয়তো বা অবগত আছেন যে তিনি ম্যানচেস্টার সিটিতে যে ধরনের প্রত্যেকটা সিজন পার করেছেন, এরপরে তিনি হচ্ছে ম্যানচেস্টার সিটি ছেড়ে তিনি শোনা যাচ্ছিল এরকম তাকে নিয়ে মিডিয়াতে গুঞ্জন উঠতেছিল তিনি কোথায় যাবেন। অনেক সময় হচ্ছে সৌদি প্রো লিগ থেকে তার কাছে অনেক প্রস্তাব এসেছে এবং বিভিন্ন ক্লাবে তার কাছে প্রস্তাব এসেছে, কিন্তু তিনি এসব প্রস্তাবকে নাকচ করে দিয়ে অবশেষে তিনি কিন্তু ন্যাপোলিতে যোগদান করলো। আপনারা জানেন যে কেভিন ডি ব্রুইনা ন্যাপোলিতে অলরেডি চলে গেছেন, এরকম নিউজ প্রচার হয়েছে। এই নিউজটা অবশ্যই সত্য, কারণ তিনি ন্যাপোলিতে সাইন করার আগ পর্যন্ত কিন্তু এটা মিডিয়াতে গুঞ্জন হচ্ছিল যে তিনি আসলে ন্যাপোলিতে যাচ্ছেন নাকি সৌদি প্রো লিগে যাচ্ছে। কারণ আমরা অনেকে দেখে থাকতেছি যে ন্যাপোলি সৌদি প্রো লিগ থেকে কিন্তু অনেক হচ্ছে বড় বড় অঙ্কের অফার কিন্তু যারা ইউরোপিয়ান বেটার কোয়ালিটির প্লেয়ার তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে এবং সৌদি প্রো লিগটাকে অনেক হাইপে তোলা হচ্ছে। এই কারণে মূলত তাদেরকে বড় অঙ্কের টাকার একটা প্রলোভন দেখিয়ে হলেও তারা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। কেভিন ডি ব্রুইনার ন্যাপোলিতে স্থানান্তরের এই বিষয়টি যেমন মিডিয়াতে গুঞ্জন হচ্ছিল, তেমনই বাস্তবেই কিন্তু সেটাই ঘটে গেল। প্রায় 65 থেকে 70 মিলিয়ন ইউরোর একটা চুক্তিতে তিনি প্রায় 3 বছর প্লাস 1 বছর এক্সটেনশনের অপশন রেখে কিন্তু ন্যাপোলির সাথে চুক্তিবদ্ধ হয়েছে, যেখানে তিনি ন্যাপোলির হয়ে অলরেডি তিনি জার্সিও গায়ে দিয়েছেন এবং ন্যাপোলি কেভিন ডি ব্রুইনার 10 নম্বর জার্সিটি কিন্তু বিক্রি শুরু করে দিয়েছে তাদের স্টোরগুলোতে, যেখানে কেভিন ডি ব্রুইনা ন্যাপোলির ইতিহাসের সেরা প্লেয়ার, যিনি আর্জেন্টিনার মহাতারকা ম্যারাডোনা। আপনারা হয়তোবা ফুটবল প্রেমিকরা তার নামটা জানা আছে আপনাদের। হচ্ছে এই ম্যারাডোনা কিংবদন্তির 10 নম্বর জার্সিটাই কিন্তু কেভিন ডি ব্রুইনা নিতে যাচ্ছেন এবং ন্যাপোলির যে প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট এবং অন্যান্য যারা আছে স্টাফ সবাই কিন্তু এই চুক্তিটা নিয়ে অনেকটাই খুশি এবং তাদের উচ্ছ্বসিত যে মনোভাব সেটা কিন্তু তারা ব্যক্ত করেছে, যেখানে ন্যাপোলি হচ্ছে সামনের সিজনে মানে 2025-26 যে সিজনটা আছে সেখানে কিন্তু তাদের সিরিয়া এবং হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে যে প্রতিদ্বন্দ্বিতা করবে, সেই ক্ষেত্রে কিন্তু কেভিন ডি ব্রুইনা কতটা ভূমিকা পালন করবে এটা নিশ্চয়ই ফুটবল প্রেমিকরা কিছুটা হলেও অনুমান করতে পারতেছেন। কারণ কেভিন ডি ব্রুইনা বেলজিয়ামের হয়ে যেভাবে পারফর্ম করে এবং ম্যানচেস্টার সিটিতে বিগত যেভাবে তিনি মিডফিল্ডটাকে মূলত কন্ট্রোল করেছে, সেক্ষেত্রে আপনি বলতেই পারেন যে ন্যাপোলির হয়ে মিডফিল্ডটাকে আসলে তিনি কিভাবে কন্ট্রোল করতে চাইবেন এবং অ্যাটাকিং জোনটাকে তিনি কিভাবে হচ্ছে কন্ট্রোল করবেন, এটা খুব স্বাভাবিকভাবে কিন্তু অনুমান করা যায়। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসলে ন্যাপোলিতে যে কেভিন ডি ব্রুইনা আসলেন তার তো অনেকটা বয়স হয়ে গেছে, আর এই বয়সে তিনি কিভাবে ন্যাপোলিকে সামনের যে সিজনটা সেই সিজনে তিনি নেতৃত্ব দিবেন এবং হচ্ছে তিনার যে ট্যাকটিক্সটা আছে বা তিনি যেভাবে বলটা কন্ট্রোল করেন এবং মিডফিল্ড থেকে যেভাবে তিনি বল সাপ্লাই দেন, বিশেষ করে আমরা ম্যান সিটিতে দেখেছি যে ডি ব্রুইনা কীভাবে তিনি মিডফিল্ড থেকে বলটাকে কন্ট্রোল করে 6 ইয়ার্ড বক্সের ভিতরে দিত এবং সেখান থেকে হারল্যান্ড কিন্তু হেডে গোল করতো বা সেট পিস তৈরি করতো, সেটা পুরো প্রসেসটা কিন্তু ডি ব্রুইনা করে দিত। অথবা অনেক সময় আমরা দেখেছি ফ্রি কিক নিতেও ডি ব্রুইনাকে যিনি খুবই সুন্দরভাবে ফ্রি কিক নিয়েছে, যেখান থেকে তিনি গোলও করেছেন। এছাড়াও অ্যাটাকিং জোনে কীভাবে তিনি হোল্ডিং মিড রোলে কীভাবে তিনি খেলেছেন এবং সেন্টার মিডফিল্ডেও কিন্তু ডি ব্রুইনাকে আমরা খেলতে দেখেছি। অনেক সময় হচ্ছে বেশিরভাগ সময় আমরা ম্যান সিটিতে যেটা দেখেছি সেটা হচ্ছে তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেছেন এবং নাম্বার 10 পজিশনে তিনি খেলেছেন বেশি। আর এই পজিশনটাতে ন্যাপোলি কীভাবে কীরকম পারফর্ম করে এটাই কিন্তু এখন আমাদের দেখার অপেক্ষায় থাকবো।